বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, 2025 সালের এসএসসি ব্যাচ শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাই আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের আলোচনা করব গ্রামারের টপিক। তো আজকে আমরা চলে যাই গ্রামারের টপিক নিয়ে আলোচনা। আমি যদিও চেঞ্জিং সেন্টেন্সের বিগত সালের 2024 সালে ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলমান। তো তোমাদের যারা গ্রামার, আগে একটু গ্রামার নিয়ে আলোচনা করি, তারপরে আমরা কোন গ্রামারে যাব। আমি বলেছিলাম ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। কেন ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব এই বিষয় নিয়ে আমি একটু কথা বলব। তো চলে যাই আমাদের সেকেন্ড পেপার সাজেশানে। আমাদের সেকেন্ড পেপার সাজেশানে আমরা যে গ্রামারগুলো 60 মার্ক গ্রামার আসে, সেই 60 মার্কের গ্রামারের বিষয়গুলো একটু দেখি। আমাদের প্রথম আছে প্রিপোজিশন, এগুলো বাদ, সাবস্টেন্টিভগুলো বাদ, এগুলো পড়াই দেবো ইনশাল্লাহ। বিগত বোর্ডগুলা রাইট ফ্রম ভার্ব, রুলস পড়লে লাভ নাই, বিগত বোর্ডগুলো অর্থ সহকারে পড়া লাগবে। চেঞ্জিং সেন্টেন্স রুলস পড়া দরকার, ন্যারেশনের রুলস পড়ে লেখা দরকার। কমপ্লিটিং সেন্টেন্স এটা তো অবশ্যই দরকার। রুলস প্লাস হয়েছে জানা, সেন্টেন্স মেকিং করা, সাফিক্স প্রিফিক্স মুখস্থ, প্লাস হয়েছে বিগত সাল, রিভাইজ, মেকিং ট্যাগ কোশ্চেন। তো আমি ভাবতেছি যেহেতু চেঞ্জিং সেন্টেন্স চলমান, অনেকে চেঞ্জিং সেন্টেন্স পারে, অনেকে ট্যাগ কোশ্চেন ইজি কিন্তু এখনও পারে না। 2 বছর পড়ার পরও অনেকে ট্যাগ কোশ্চেন পারে না। তো আমি চিন্তা করছি যেহেতু ট্যাগ কোশ্চেনের ভিডিও বেশি হবে না আর সম্ভাবনা আবার ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করা, তাই ট্যাগ কোশ্চেনের একটা ভিডিও করে বিগত সালের যত ট্যাগ কোশ্চেনের সব সমাধান দিয়ে দেব, যেটা 2 দিন 2টা-3টা ক্লাস দেখলে আমাদের আর লাগবে না ইনশাল্লাহ। তো এতে যারা একদম দুর্বল ইংরেজিতে তাদের জন্য সুবিধা হবে, আর যারা সবল তারা তো মোটামুটি পারি। তো এই ট্যাগ কোশ্চেন আর এই 2025 সালে যখন এপ্রিলের পরীক্ষা হবে, আর 2-3 মাস আছে, তো এই জন্য আমরা ট্যাগ কোশ্চেন আর ধরবো না। আমরা ট্যাগ কোশ্চেনের ভিডিও তোমরা কষ্ট হলে দেখে নিতে হবে, বাধ্য হয়েও নিতে হবে। চলে যাই আমরা ট্যাগ কোশ্চেনের রুলসে, যেহেতু এটা থাকবে 5, আর 5টাই তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। তো আমরা 2টা পর্বের রুলসগুলো আগে আলোচনা করবো, খুব দ্রুত আমরা রুলসগুলো আলোচনা করব। তো চলে যাই আমরা ট্যাগ কোশ্চেন। এই হচ্ছে ট্যাগ কোশ্চেনের রুলস। প্রিয় শিক্ষার্থী, একবার ইজিভাবে তুলে ধরা, খুব ইজিভাবে তুলে ধরা আমরা এই ট্যাগ কোশ্চেন রুলসগুলো পড়বো। আগের সংজ্ঞা, ট্যাগ কোশ্চেন অর্থ, ট্যাগ অর্থ জোরে দেওয়া, আর কোশ্চেন অর্থ প্রশ্ন। তো ট্যাগ কোশ্চেন অর্থ বক্তার মতামতের প্রতি শ্রোতার সমর্থন জানিয়ে যে সংক্ষিপ্ত প্রশ্ন জোরে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। এগুলা সংজ্ঞা জানা কোনো ইম্পর্টেন্ট না, তবে আমি বলবো ট্যাগ কোশ্চেন লেখার নিয়ম তোমরা একটু ঠান্ডা মাথায় ট্যাগ কোশ্চেন লেখার নিয়মগুলো একটু মানে বোঝার চেষ্টা করো। কারণ অনেকে এইবার টেস্টেও খুব সুন্দরভাবে বলতেছে যে ট্যাগ কোশ্চেনের পরিপূর্ণ নাউটে অ্যান্সার উঠিয়ে দিয়েছে, ফলে স্যার টোটালি কেটে দিয়েছে। এটাই স্বাভাবিক। ট্যাগ কোশ্চেন এমন একটা প্রশ্ন, মানে ছোট প্রশ্ন, যেটা তোমার সম্পূর্ণ ওয়ার্ড উঠাতে হবে, সম্পূর্ণ বাক্যটা উঠাতে হবে। তো ট্যাগ কোশ্চেন লিখতে হলে প্রথমে প্রশ্নে দেওয়া যে বাক্যটা, এটা সম্পূর্ণ উঠাতে হবে এবং কমা দিতে হবে। তারপরের কাজ সাবজেক্ট ভার্ব চিহ্নিত করা। তো ভার্ব মানে আগে ভার্বটা চিন্তা করবা, ভার্বের আগে থাকবে সাবজেক্ট অটোমেটিক চিহ্নিত হয়ে যাবে। তো ভার্ব যখন চিহ্নিত করবা, ভার্বের 2টা জিনিস লক্ষ্য করবা। একটা হচ্ছে 2টা ভার্ব পাবা, হয় একটা অক্সিলারি নয়তো প্রিন্সিপাল। আমি জানি অক্সিলারি ভার্ব আমি পড়িয়েছিলাম, তোমাদের মুখস্থ করেছিলাম। অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই হচ্ছে 11টা। আর বাকিগুলো আছে মডেল অক্সিলারি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, অর, টু, নিড, ডেয়ার। এগুলা মিলে শুধুমাত্র ট্যাগ কোশ্চেন এগুলাই আসে যদি প্রিন্সিপাল ভার্ব হয়। ভার্বের দিকে তাকিয়ে আমরা ডু, ডাজ, ডিড আনবো। যদি দেখো ভার্বটা যদি ভার্ব 1 হয় তাহলে আসবে ডু, ডাজ। ভার্বের সাথে অ্যাজ যদি যুক্ত থাকে তাহলে হবে ডাজ, আর অন্যথায় ডু। আর ভার্ব 2 হলে 100% চোখ বোঝে ডিড হবে। যেমন আমি যদি বলি গো অ্যান্ড গন, যদি গো হয় তাহলে ডু, গোজ হয় তাহলে ডিড, ডাজ। কারণ একমাত্র ভার্ব 1-এর সাথেই ভার্বের সাথে অ্যাজ বা ইয়াস যোগ হয়। আর ওয়েন্ট হলে চোখ বুঝে ডিড বসায় দিবা, করা শেষ। তারপরে
চিহ্নিত করার পরে আর অক্সিলারি ভার্ব যেটাই পাবো এটা সামনে নিয়ে যাবা। তারপরে নিয়ম হচ্ছে হাবোধক থাকলে বাক্যটা নাবোধক করতে হবে, নাবোধক থাকলে হাবোধক কাটতে হবে। তারপরে হচ্ছে সাবজেক্টের প্রোনাউন। যদি সাবজেক্টটা কোনো মেয়েকে বোঝায় তাহলে এর প্রোনাউন হবে শি। যদি কোনো সাবজেক্টটা কোনো ছেলেকে বোঝায় তাহলে হবে হি। আর যদি সাবজেক্টটা ছেলে মেয়ে অথবা মেয়ে মেয়ে একের অধিক বোঝায় তাহলে হবে দে। তাহলে আর ছেলে মেয়ে পুরুষ মানে আর যে মহিলা যদি বাদে কোনো বস্তু আসে আর বস্তুটা যদি হয় সিঙ্গুলার তাহলে হবে ইট। আর যেমন ইট আর একের অধিক হলে দে। যেমন উদাহরণ দেয়, যদি রহিম হয় তাহলে হবে হি। আর রহিমা যদি হয় তাহলে হবে শি। আর রহিম অ্যান্ড রহিমা যদি হয় তাহলে হবে দে। আর যদি বুক হয় সাবজেক্ট তাহলে হবে ইট। আর যদি বুকস হয় তাহলে হবে দে। তো প্রিয় শিক্ষার্থী আমি বুঝাইতে পেরেছি। তাহলে দেখো একটা লেখা আছে রিয়া ইজ এ রেগুলার স্টুডেন্ট। আমরা ট্যাগ কোশ্চেনের নিয়মটাই কীভাবে করব, প্রথম বাক্যটা সম্পূর্ণ উঠাবো, তারপরে এটা ভার্ব চিন্তা করব। তা রিয়া ইজ এ রেগুলার স্টুডেন্ট, তাহলে এই জায়গায় ভার্ব কি ইজ, এই জায়গায় তো একটা ভার্ব আছে। তোমাকে যদি আমি প্রশ্ন করি এই ভার্বটা এটা কি অক্সিলারি ভার্ব না প্রিন্সিপাল ভার্ব, তুমি চোখ বুঝে বলবো অক্সিলারি, কিন্তু হবে না। যেই ভার্বে একটা ভার্ব থাকবে সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। তো ইজ আমরা সামনে নিব, নিলাম ইজ। এবার হাবোধক না নাবোধক, বাক্যটা অবশ্যই হাবোধক, তাহলে সংক্ষেপে আমাকে নাবোধক হলে ইজ অন। তাহলে ইজ নিলাম সামনে, বাক্যটা হাবোধক দেখে নাবোধক নিছি। আর বাক্যটা যদি নাবোধক হতো তাহলে আর নট নিতাম না। আর সাবজেক্ট আছে রিয়া, তুমি জানো রিয়া একটা মেয়ের নাম, তার মানে রিয়ার প্রোনাউন হবে শি। তো রিয়ার প্রোনাউন হবে শি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অনেকের দিতে মনে থাকে না, সেটা প্রশ্নবোধক চিহ্ন। এটা মাস দিতে হবে, নয়তো কাটা। আর যদি পারো তাহলে নিচে একটা দাগ দিয়ে দিবা, অর্থাৎ আন্ডারলাইন করে দিবা। ট্যাগ কোশ্চেন লেখার নিয়মটা হয়তোবা বুঝতে পেরেছো। এবার আমরা রুলসে চলে যাব। রুলস একবার ইজি, খুব দ্রুততার সাথে শেষ করব। 1 নম্বর রুলস, ট্যাগ কোশ্চেনে যদি প্রদত্ত বাক্যটি হাবোধক হয় ট্যাগ কোশ্চেন হবে নাবোধক। রুল 2, যদি ট্যাগ কোশ্চেনটি বাক্যটি যদি হয় নাবোধক তাহলে হবে ট্যাগ কোশ্চেনটি হবে হাবোধক, অর্থাৎ অ্যাফার্মেটিভ। কি হাবোধক মানে কি, বাক্যে যদি নট থাকে তাহলে ওটা নাবোধক, আর বাক্যে যদি নট না থাকে তাহলে হাবোধক। তাহলে প্রদত্ত বাক্যটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। যেমন আমি একটু করি, নীলা ইজ এ রেগুলার স্টুডেন্ট। তাহলে ইজ নিয়ে আসলাম ইজ। তাহলে হাবোধক না নাবোধক, হাবোধক, তাহলে হবে নাবোধক, তাহলে হবে ইজন্ট শি নীলা। ঠিক তেমনি দেখেন নীলা ইজ নট এ রেগুলার স্টুডেন্ট, এই জায়গায় ইজ আছে তাহলে ইজ সামনে নিয়ে যাব ইজ। এটা হাবোধক না নাবোধক, আর এই যে নট আছে তার নাবোধক হবে না, নীলার পরিবর্তে হবে শি। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। পড়া শেষ। আমরা চলে যাব সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, প্রতি বছর আসে, চলে যায় হোয়াইটে। আমি রুলসটা আগে পড়াবো তারপরে চলে যাব। তো এর আগে একটা বিষয় হচ্ছে আমরা যে নটগুলো বসাবো, যেমন অক্সিলারি ভার্ব এম এর সাথে নট বসাবো, ইজের সাথে সংক্ষেপে নট বসাবো। এর মধ্যে 4টা আছে ব্যতিক্রম, কীভাবে নট করব, এম ইজ, এম, সেল, উইল, ক্যান, এইগুলার কীভাবে আমি নট করব, মানে নাবোধক করব। এই ভার্বগুলা আমরা অনেকে ভুল করি, এই জন্য আমি 4টা আলাদা লিখে রাখছি। আর বাকিগুলার সরাসরি সামনে সংক্ষেপে নট লিখে দিলে হবে। যেহেতু সরাসরি সামনে নট লিখে দিলে হবে, যেহেতু 4টা আছে, 4টা একটু ব্যতিক্রম, একটু দেখায় তারপরে রুলসে চলে যায়, যেহেতু এই 4টা আছে। তো যদি এম আসে, কোনো বাক্যে যদি এম আসে, এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা এটাকে লিখতে পারি আর, সরাসরি আর নট, সংক্ষেপে আর নট। আরেকটা লিখতে পারি AI এন্ড, সংক্ষেপে এই যে AI শুধু নট, AI নট, এটা লিখলে হবে। কিন্তু আমরা এইটাই সরাসরি লিখতে পারি আরন্ট, আর এটাও লিখতে পারি। তারপরে চলে যাই শেল। তাহলে শেলের সংক্ষেপে লিখবো SHA লিখবো, ডাবল আর লিখবো না। এটার পরিবর্তে আমরা নট লিখবো, তাহলে লিখবো SHA, অ্যাপোস্ট্রফি হেড, শান্ত। দেখেন SHA, তারপরে আমরা সংক্ষেপে লিখবো নট। তারপরে উইল,
আমরা ওয়েলকে লিখব অঞ্চ, তাহলে ডাব্লিউ আয়ের পরিবর্তে ও লিখব, অ্যাপোস্ট্রোফিস কমা, তারপরে আমরা লিখব অঞ্চ। চারটা ব্যতিক্রম। দেন আমরা লিখব ক্যান্ট, তাহলে আমরা লিখব ক্যান্ট, ঠিকই লিখব, ডাবল এন চলে আসে, আমরা একটা এন লিখবো, তাহলে হবে কান্ট, কান্ট। তাহলে অন্ট ওন্ট, দেখেন এই চারটা ব্যতিক্রম খাতায় লিখে রাখবেন। আর বাকিগুলোর সাথে সরাসরি যদি নেগেটিভ হাবোধক থাকে তা নাগবোধক করতে হলে সরাসরি এই নট বসায় দিলে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। চলে যাই রোল, রোলে চলে যাই আমরা। তো 3 নম্বর রুলস, কোনো বাক্যে, এটা আমি সরাসরি মুখে বলবো, আই এম যুক্ত হাবোধক থাকলে চোখ বুঝে আরন্ট আই লিখবেন। কি বলছি বলেন তো? আই এম যুক্ত হাবোধক থাকলে, আই এম যুক্ত হাবোধক থাকলে কোশ্চেন লিখবেন সরাসরি আরন্ট। আর আই এম যুক্ত না বোধক অর্থাৎ নট থাকলে সরাসরি লিখবেন এম আই। পড়া শেষ। তাহলে এই জায়গায় মূল বাক্যের এম থাকলে ট্যাগ কোশ্চেন হবে এই যে আরন্ট এন্ড, আর মূল বাক্যে এমন থাকলে ট্যাগ কোশ্চেন লিখবো। চলে যাই, আই এম এ ফেমাস ডক্টর, আই এম এ ফেমাস ডক্টর, বলেন এই জায়গায় ভার্ব কি? এম। বলো তো কোন ভার্ব? অক্সিলারি প্রিন্সিপাল, প্রিন্সিপাল, প্রিন্সিপাল ভার্ব, কারণ এম একটা ভার্ব আছে। তাহলে আমরা এটাকে লিখবো আই এম যুক্ত, আই এম যুক্ত হাবোধক, নট নাই কিন্তু, তা সরাসরি চোখ বোঝে, চোখ বোঝে আরঞ্চ অথবা এন্ড, আই এন অ্যাপোস্ট্রফি এন্ড, সাবজেক্ট আছে কি? আই, তা আয়ের প্রোনাউন আই, আয়ের প্রোনাউন আই, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন করা শেষ। তুমি এটার একটু আন্ডারলাইন দিয়ে দিবা, বাস। আর একটা জিনিস মনে রাখবা, এই জায়গায় কিন্তু সব ছোট হাতের হবে, এই পাশে কিন্তু সব ছোট হাতের, নট বড় হাতের, অনেকে বড় হাতে লিখে। আর এই জায়গায় আছে আই এম নট এ ফেমাস ডক্টর, যেহেতু নট আছে আই এম যুক্ত। আর আরেকটু কথা, ক্লাসে সবসময় বলে আয়ের জন্ম মনে হয় এম এর জন্য, আর এম এর জন্ম আয়ের জন্য। তার মানে কি এম ভার্বটি আয়ের সাথেই বসে, আয়ের সাথে এমই বসে। তা আই এম নট, নট আছে, তাহলে আমরা লিখব এম আই, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, আমি মনে হয় বোঝাতে পেরেছি। চলে যাই আমরা রুল 4-এ, রুল 4-এ চলে যাই। রুল 4-এ করতে গেলে আমাদের, আমি একটু ফাঁকা করে ছোট করে নিই যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, দেখতেও সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থী, কোনো বাক্যে, এবার আসি আমি এই জায়গায় বুঝাই দেব, তারপরে আমরা মূল বাক্যের সাবজেক্ট হিসেবে যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি হয়, তাদের ট্যাগ কোশ্চেনের প্রোনাউন কিন্তু দে হয়, মানে তাদের পরিবর্তে দে হয়। অবশ্যই বুঝতে পারো না বিষয়টা, আমি সরাসরি বুঝিয়ে দিই। যদি আমি বলি নীলা, তোমরা যদি বলি নীলার প্রোনাউন কি, তুমি বলবা 100%। একটু বড় করে দেই যাতে তোমার সুবিধার জন্য, লিখলাম নীলা, নীলা লিখলাম। তা নীলার প্রোনাউন কি? অবশ্যই বলবা সি। তারপরে আমি বলবো রিপন, যদি বলি এর প্রোনাউন কি, এখন কিন্তু আমরা প্রোনাউনের, আর বাকি সব কিন্তু আগের মতো ভার্ব দেখে চিহ্নিত করবো। তাহলে প্রোনাউন রিপন, তুমি বলবা হি, অবশ্যই বলবা হি। যদি বলি নীলা অ্যান্ড রিয়া, তাহলে বলবা দে। আর যদি বলি নীলা, নীলা অ্যান্ড রিপন, তাহলে তুমি এটার প্রোনাউন কি হবে? যে নীলা অ্যান্ড রিপন একের অধিক হয়ে গেছে, ব্যক্তি অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাই এটার প্রোনাউন তুমি অবশ্যই বলবা দে, অবশ্যই বলবা দে। তারপরে যদি আমি বলি বুক, বই, বই, তুমি এটার প্রোনাউন কি বলবা? অবশ্যই বলবা ইট। কিন্তু আমি যদি বলি বুকস, তাহলে প্রোনাউন হবে, তুমি অবশ্যই বলবা দে। আমি মনে হয় বুঝাতে পেরেছি। যেহেতু নীলা সি, রিপন হি, নীলা অ্যান্ড রিপন, সি বুক বই, একের অধিক হয়ে গেলে সব দে। এখন প্রশ্ন, কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি এভরিবডি হয়, এভরিবডির প্রত্যেকে, এভরি ওয়ান, সামবডি, এনিবডি, এনি ওয়ান, নো বডি, নো ওয়ান, অর্থাৎ এক কথায় কোনো বাক্যের শেষে যদি, মানে বাক্য না, এভরিবডি বডি থাকে আর ওয়ান থাকে, তাহলে মনে করবে এটা কোনো ব্যক্তিকে বোঝা যাচ্ছে আর ব্যক্তির একের অধিক বোঝানো হয়েছে। তাহলে এটার তোমরা এই এভরিবডি, এভরিওয়ান, সামবডি, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এগুলা যেমন নীলা হলে সি, এগুলো হলে সরাসরি এর প্রোনাউন হবে দে। কি হবে? দে। আমি মনে হয় বোঝাতে পেরেছি। তাহলে আমরা এক্সাম্পলটা করি, আমি করি। সেটা হচ্ছে
এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, প্রত্যেকে ফুলকে ভালোবাসে। তাহলে আমরা এটা খাতায় তুলবো, ভার্ব চিহ্নিত করেন, ভার্ব চিহ্নিত করবো, ভার্ব হচ্ছে লাইকস, আমরা ভার্ব লিখলাম লাইকস। সাবজেক্ট কি এভরিবডি, তার সরাসরি এভরিবডি পরিবর্তে দে লিখবা, চোখ বোঝে। তা এবার আসো, ভার্ব হচ্ছে লাইকস। বলো তো 24টা অক্সিলারি ভার্বের মধ্যে কি আছে এটা অক্সিলারি না প্রিন্সিপাল ভার্ব? অবশ্যই প্রিন্সিপাল ভার্ব। তাহলে ভার্ব 1, কারণ লাইক 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 যেহেতু ভার্বের সাথে এস আছে, তাহলে বলছিলাম ভার্ব 1 হলে ডু ডাজ আসে, যেহেতু ভার্বের সাথে এস আছে তাহলে আমরা লিখব জাজ। যেহেতু এরপরে দ্বিতীয় বাক্যটা কিন্তু হাবোধক করতে হবে, নাবোধক, নাবোধক, তাহলে আমরা লিখব ডাজন্ট, ডাজন্ট। এবার আমরা লিখব এভরিবডির পরিবর্তে দে, দে, এভরিবডির পরিবর্তে আমরা লিখব দে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেব। তোমরা ভাবছো এটা হয়ে গেছে ডাজন দে, হ্যাঁ হয়েছে, নিয়মে হয়ে গেছে, বাট একটা জিনিস মনে রাখতে হবে, ডাজন্ট, ডাজন দে, এই যে ডাজন দে আমরা লিখলাম এটা কিন্তু নিয়ম হয়ে গেছে, যে প্রিন্সিপাল ভার্বের উপর ভিত্তি করে ডু ডাজ ডিড আনলাম, হাবোধক আছে তাই নাবোধক করলাম, এভরিবডি এভরিওয়ান অল নো ওয়ানের পরিবর্তে দে লিখলাম, দে লিখলাম, কিন্তু হয়েছে। কিন্তু তুমি একটু চিন্তা করো তো, ভার্বের সাথে এস বা এস কখন যুক্ত হয়? ভার্বের সাথে এস বা এস কখন যুক্ত হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। কিন্তু এই জায়গায় তাকা দেখো তো, এই জায়গায় কি আছে? দে। তাহলে দে, দে এর সাথে কখনো ডাজ হয়? দে থার্ড পারসন, ঠিক আছে, দে অর্থ তারা, তারা হয়েছে থার্ড পারসন। কীভাবে বলছো তোমরা জানো, ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড পারসন ইউ, আর থার্ড পারসন আই উই ইউ বাদে বাকি সব, তার মানে দে থার্ড পারসন। দে মানে অর্থ কি? তারা। তাহলে দে সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। তাই এই জন্য দের সাথে কখনো ডাজ হয় না, দের সাথে কখনো ডাজ হয় না। তার নিয়ম মধ্যে ঠিক আছে, বাট আমরা এই জায়গায় ডাজ কেটে দেব, লিখবো ডোন্ট দে। মনে রাখতে হবে পরীক্ষায় এটা 100% পরীক্ষায় এই নিয়ম অনুযায়ী আসবে। তারপর আসে আমরা পড়ি নান ক্যান, নান ক্যান হেল্প ইউ, কেউ নাই সাহায্য করার। আচ্ছা ভার্ব কি? ভার্ব চিন্তা করো, তোমরা ভার্ব চিন্তা করে ফেলেছো। ক্যান হেল্প হচ্ছে ভার্ব, বলো ভার্ব অক্সিলারি আছে, আছে, ক্যান অক্সিলারি, ক্যান অক্সিলারি, আর ভার্ব হইছে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে হেল্প। তাহলে তো আমাদের ক্যান আসি, যদি আমরা অক্সিলারি ভার্ব পাই সরাসরি চোখ বুঝে সামনে নিয়ে আসবো, কোনো কথা নাই। তাহলে ক্যান আছে মডাল অক্সিলারি, তাহলে আমরা মডাল সামনে নিয়ে আসবো, লিখলাম ক্যান। আর আগে বলে সাবজেক্ট কি আছে? নান, তাহলে এভরিবডি এভরিওয়ান নোবডি নো ওয়ান, নান থাকলে আমরা এর পরিবর্তে কি লিখবো? দে, তাহলে আমরা লিখি ক্যান, ক্যান। তাহলে হাবোধক না নাবোধক? তোমরা বলো নট নাই, বাট এই জায়গায় যে না, নানের মধ্যে লুকায়িত নো আছে, তোমার নেগেটিভ, এই জন্য কান, ক্যান দে, ক্যান দে, লাস্টের প্রশ্নবোধক চিহ্ন। আমি মনে হয় বুঝাতে পেরেছি। এবার আসেন এভরিবডি এভরিওয়ান নোবডি নো ওয়ান, নানের পরিবর্তে এভরিবডি এভরিওয়ান নোবডি নো ওয়ান, নানের পরিবর্তে আমাদের দে বসে, বাট একটু আরেকটু দেখে নেই। তাহলে এভরিবডি এভরিওয়ান, বডি থাকলে এটা মানে ব্যক্তিকে বোঝায়, তখন দে হয়, ওয়ান থাকলে দে হয়, এভরিবডি এভরিওয়ান, সামবডি সামওয়ান এনিওয়ান, এগুলা সব হাবোধক। কিন্তু নো বডি, এর মধ্যে কিন্তু নো আছে, দেখেন নো, তাহলে এটা নেগেটিভ, নো ওয়ান নান, এগুলার পরিবর্তে দে হয়। আমরা বুঝতে পেরেছি। আমরা চলে যাই 5 নম্বরে, 5 নম্বরে চলে যাই। আমরা এখন করব 5 নম্বর। ঠিক বলছিলাম বডি আর ওয়ান থাকলে ব্যক্তি, ব্যক্তি হলে দে, কিন্তু এবার বলছে মূল বাক্যের সাবজেক্ট নাথিং, থিং মানে জিনিস, জিনিস মানে বস্তু, আর বস্তু মানে ইট। কোনো বাক্যের শেষে মানে কোনো ওয়ার্ডের শেষে নাথিং, নাথিং, থিং, থিং থাকলে মনে করবে সহজভাবে মনে রাখার জন্য এই থিং, থিং কিন্তু বস্তু, আর বস্তু হলে ইট হয়। তার নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এই নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং এগুলোকে পরিবর্তে ইট বসে সরাসরি। ও নীলার পরিবর্তে সি, রিয়া, রিপনের পরিবর্তে হি, একের অধিক পরিবর্তে দে, বুকের পরিবর্তে ইট, আর বস্তু পরিবর্তে ইট। কোনো বস্তু হলে ইট, আর একের অধিক হলে দে। তাহলে এগুলা থাকলে কি হবে? ইট হবে। চলো আমরা এক্সাম্পলটা করি। এনিওয়ান ক্যান পার্টিসিপেট, বলেন তো ভার্ব কি? অবশ্যই ভার্ব কিন্তু ক্যান পার্টিসিপেট, দুইটা ভার্ব। কেন দুইটা ভার্ব? একটা হচ্ছে পার্টিসিপেট প্রিন্সিপাল ভার্ব, আর ক্যান, যেহেতু ক্যান আছে আমরা সরাসরি ক্যান সামনে নিয়ে যাই। হ্যাঁ বোধক না বোধক? সাবজেক্ট কি? এনি ওয়ান, সরি এই জায়গায় মিস্টেক হয়েছে, এনিথিং হইতো, এটা এক্সাম্পলটা হয় নাই, সরি, সরি ফর মিস্টেক। আমরা এই জায়গা থেকে যেগুলো আসবে তার পরিবর্তে আমরা ইট বসাই দেবো। তার মানে একটা করি নাথিং ইজ সার্টেন, কোনো কিছু নির্দিষ্ট নয়, বলা সরাসরি ভার্ব ইজ, তাহলে আমরা লিখলাম ইজ, ইজ। হাবোধক না নাবোধক? অবশ্যই হাবোধক, নাকি না?
এই যে নট আছে না বোধক, তাহলে লিখলাম না, নাথিং এর পরিবর্তে শব্দের পরিবর্তে হবে ইট, তাহলে আমরা লিখলাম ইজ ইট, ইজ ইট। বুঝাতে পেরেছি মনে হয়, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা যদি এটা লিখলাম, একটু বড় করব তাই তো, একটু বড় করি। আচ্ছা, ইজন্ট ইট, তাহলে ইজ ইট হয়েছে কেন, এই যে। তো আরেকটা রুলস উদাহরণ দিলে মনে হয় ভালো হতো। আচ্ছা, সামথিং ইজ বেটার দেন নাথিং, আমি যদি বলি সামথিং ইজ বেটার দেন নাথিং, সামথিং এটাকে লিখে দেবো something is better than nothing, something is better than nothing। কেউ কি বলেন ভার্ব কি, ভার্ব ইজ ভার্ব, সাবজেক্ট কি সামথিং, ওই যে থিং আছে এই জন্য ইট, তাহলে আমরা সরাসরি লিখে নিব ইট, ইট। তাহলে হবে ইজ, ইজ হাবোধক না নাবোধক, হাবোধক না নাবোধক, বলেন বলেন, হাবোধক, হাবোধক তাই তো, দেখা না এই যে এই পাশে নট আছে নাথিং, তাহলে ইজ ইট, আমরা লিখবো ইজ ইট। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝাতে পেরেছি। আমরা সরাসরি চলে যাই পরের রুলসে, 5 নম্বর রুলস। আমরা চলে যাই 5 নম্বর, কিন্তু 5 নম্বর রুলসে পড়া এটা ইম্পারেটিভ চলে আসছে, আমি এটা নিয়ে আলাদাভাবে কথা বলে তারপরে রুলসে নিয়ে আসবো। আমরা চলে যাই ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয় দুইভাবে, কি দিয়ে, সরাসরি ভার্ব, ভার্ব ওয়ার্ক প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট, ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়, অবজেক্ট। একটা যে ভার্ব ওয়ান দিয়ে শুরু হয় এটা 1 নাম্বার, ভার্ব ওয়ান দিয়ে শুরু হয় এটা 1 নাম্বার। আরেকটা শুরু হয় বা লেট দিয়ে, এলএটি বড় হাতের হবে, এলএটি লেট প্লাস অবজেক্টিভ ফর্ম ডট ডট ডট, তাহলে ভার্ব ওয়ান দিয়ে শুরু হলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর লেট দিয়ে শুরু হলেও এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু লেটের পরে যদি তাহলে ভার্ব ওয়ান দিয়ে শুরু হলে যদি কোনো বাক্য ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়, তুমি সরাসরি ট্যাগ কোশ্চেনে উইল ইউ লিখে দেবা, কি দেবা, উইল ইউ, সরাসরি তুমি ট্যাগ কোশ্চেনে লিখে দেবা উইল ইউ, উইল ইউ, সরাসরি লিখে দেবা ইউ, উইল ইউ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবা। ঠিক আছে, ভার্ব ওয়ান দিয়ে যেটা শুরু হবে এটা ইম্পারেটিভ, আর ইম্পারেটিভ মানে হচ্ছে উইল ইউ। এবার হচ্ছে লেট দিয়ে শুরু, লেট দিয়ে দুইটা প্রশ্ন আমার, যদি সরাসরি লেটের পর আস চলে আসে, আস, তাহলে তুমি লিখে দিবা SHALL, shall we, not you, shall we, be careful। তোমরা কিন্তু শ্যালের SHE লিখো, অধিকাংশ আমি দেখছি ই না, SHALL, shall we। যদি লেট আস বা অ্যাপোস্ট্রফিস, আরেকটা লেট লেখা যায় কীভাবে, আমি এই জায়গায় একটু অবলিক দিয়ে দেখা দিই, আরেকটা লিখে LET অ্যাপোস্ট্রফিস আছে লেট, তাহলে এইটা দ্বারা আস বোঝায় এলে, তাহলে শ্যাল উই। আর বাকি যত লেট হবে, বাকি যা লেট হবে সব হবে, যদি লেট হিম, লেট হার, লেট দ্যাম এগুলো হলে তুমি সরাসরি বসায় দিবা উইল ইউ। তার মানে দুইটা জিনিস লক্ষ্য করলাম, যে ভার্ব ওয়ান হলে উইল ইউ, আর লেট আস বাদে বাকি যা হবে উইল ইউ। তাহলে এক কথা বলতে পারি লেট আস থাকলে শ্যাল ইউ, আর বাকি ক্ষেত্রে উইল ইউ। পড়া শেষ। লেট আস থাকলে শ্যাল উই, চোখ বোঝে, আর ভার্ব ওয়ান দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স যদি গঠিত হয় তাহলে উইল ইউ। ঘটনা এই জায়গায় আমরা শেষ করে দিলাম। তাহলে চলে যাই আমরা আমাদের রুলসে। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ, ডু দ্য ওয়ার্ক, ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়েছে, বলো অ্যান্সার কি, উইল ইউ। কি বুঝতেছো তো সবাই? আচ্ছা ঠিক আছে, চলে গেলাম আমরা। সরি, আরেকটু বোঝান, মানে এটা হাবোধক নাবোধক হতে পারে, ভার্ব ওয়ান দিয়ে শুরু হতে পারে। যেমন বললাম ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো, তাহলে ক্লোজ ভার্ব ওয়ান, তাহলে উইল ইউ। যদি বলে ডোন্ট ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো না, ডোন্ট, ডু নট, ডিডন্ট, এগুলা ডোন্ট যদি আসে, ডিডন্ট আসবে না অবশ্যই, ভার্ব ওয়ান দিয়ে শুরু হয় তো ইম্পারেটিভ, তাহলে ডোন্ট। নেভার দিয়ে শুরু হয়, তাহলে সরাসরি উইল ইউ বসা দিবা, যাই আসুক।
তাহলে চলো আমরা চলে যাই উদাহরণে। আমরা লিখলাম ইম্পারেটিভ উইল ইউ। 7 নম্বর চলে যাই, ডু নট লেট মি। দেখেন লেট আস থাকলে শ্যাল ইউ, লেট ইউ লেট হার এগুলো থাকলে উইল ইউ। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না, এটা কিন্তু ভার্ব ওয়ান কিন্তু ডিস্টার্ব বা ডোন্ট আছে, ডু দিয়ে ভার্ব ওয়ান দিয়ে হয়েছে। তাহলে সরাসরি উইল ইউ। প্রিয় শিক্ষার্থী আমি একটু দ্রুততার সাথে শেষ করব। এইটা হচ্ছে উইল ইউ। পরে চলে যাব আমরা লেট মি ডু দ্য ওয়ার্ক। ঠিক লেট আস না, কিন্তু লেট মি আছে, তার মানে সরাসরি উইল ইউ। শেষ আমাদের এটা শেষ। এবার আসো, এইটা কিন্তু আর পড়াবো না। 8 নম্বর রুলস ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস থাকলে চোখ বুঝে বলতে শ্যাল উই বসায় দিতে। তাহলে লেট আস ডু দ্য ওয়ার্ক, চলো কাজটা করি, তাহলে হবে শ্যাল উই, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থী এই সে ইম্পারেটিভ সেন্টেন্সের যত সব সমস্যা। এক কথায় আমি বলছিলাম যত ইম্পারেটিভ সেন্টেন্স আসবে তোমরা যদি দেখো ভার্ব ওয়ান দিয়ে শুরু হয় উইল ইউ, আর লেট আস দিয়ে শুরু হলে শ্যাল উই, এক কথায় লেট আস দিয়ে শুরু হলে শ্যাল উই, আর বাকি ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স চিহ্নিত করতে পারি উইল ইউ। তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন হয়েছে ভার্বের যে রূপ, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স গঠন ভার্ব ওয়ান দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ গঠন লেট দ্বারা শুরু হয়। করা শেষ। আমরা চলে যাব 9 নম্বর রুলস। আচ্ছা, 9 নম্বর রুলস চলে যাওয়ার আগে আমি একদম হোয়াইটে চলে যাই, যেটা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি সব মুছে দিলাম। যদি কোনো বাক্যে অল অফ, সাম অফ, মোস্ট অফ, every one of, all of, some of, most of, একটু প্লিজ, all of, some of, most of, everyone of, most of, some of, everyone of, most of, এগুলাই। আচ্ছা, যদি কোনো বাক্যের শেষে all of, some of, most of, every one of এগুলো থাকে, এগুলার পরে যে ব্যক্তি থাকে, ব্যক্তির অবজেক্টিভ ফর্ম তার উপরে ব্যক্তি, যেমন হইতে পারে অল অফ ইউ। তাহলে অল অফ ইউর এর প্রোনাউন কী হবে? লাস্টে অল অফ ইউ থাকতে পারে, যেহেতু অল অফ এর পরে যা থাকবে তার ইউ থাকতে পারে, উই থাকতে পারে, আই থাকতে পারে, তাহলে অল অফ আই, অল অফ ইউ, অল অফ দ্যাম থাকতে পারে, তাহলে এর উপরে ভিত্তি করে আমাদের প্রোনাউনটা হবে। তো অল অফ ইউ যদি থাকে তাহলে আমরা লিখব প্রোনাউন ওই যে নীলার পোস্টে সি, রিপনের পথে হি, তাহলে ঠিক অল অফ ইউ থাকলে যে হি হবে। তারপরে সাম অফ, যদি সাম অফের পরে যদি উই হয়, সাম অফ উই না আস হয়, আস হলে আমরা এটার পরিবর্তে লিখব উই। তারপরে মোস্ট অফ, যদি মোস্ট অফের পরে যদি দ্য স্টুডেন্ট, মোস্ট অফ দ্য স্টুডেন্ট, STUDENTS স্টুডেন্টস থাকে, তারপরে বাকি অংশ থাকে, তাহলে এই মোস্ট অফের পরে যা থাকবে তার উপর ভিত্তি করে প্রোনাউন হবে স্টুডেন্টস, তাহলে হবে দে। এভরি ওয়ান অফ, তাহলে বুঝতে পারছি অল অফ, সাম অফ, যাই হোক না কেন সবগুলোর পরিবর্তে দে হয়। সরাসরি চলে যায় রুলসে। তো আমরা পড়তেছিলাম রুল 9 না, আর কি বাকি রয়ে গেছে নাকি? আচ্ছা 9। তাহলে আমরা অল অফ আস, বলো আসের পসেসিভ ফর্ম কি? আসের সাবজেক্টিভ ফর্ম কি? উই, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, উই, সব উই। তাহলে আমরা সরাসরি চলে যাই এক্সাম্পলে। এক্সাম্পল কি আছে? all of us attend the meeting. all of us, বলো ভার্ব কি? attend। তাহলে ভার্ব 1 না ভার্ব 2? অবশ্যই ভার্ব 2। তাহলে প্রিন্সিপাল ভার্ব না অক্সিলারি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। তা আনবো ডিড। হাবোধক না নাবোধক? অবশ্যই হাবোধক বাক্যটা, তাহলে আমরা লিখব নাবোধক। এটা কিন্তু হাবোধক বাক্য, তাহলে লিখলাম নাবোধক। তারপরে হচ্ছে সাবজেক্ট কি? সাবজেক্ট ভার্বের আগ পদ অল অফ আস, তাহলে আস আছে, আস। তা আসার সাবজেক্ট কি? উই, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। বুঝাইতে পেরেছি মনে হয়। তারপরে আমরা চলে যাব হচ্ছে পরের বাক্যে। মূল বাক্যের সাবজেক্ট অল অফ দ্যাম, তার দ্যাম হইলে কি? দ্যাম হইলে দে, তাহলে আমরা লিখি মোস্ট অফ দ্যাম ওয়ার অ্যাবসেন্ট। বলেন তো এই জায়গায় ভার্ব কি? ওয়ার, নিয়ে যায় ওয়ার, তাহলে ওয়ার, WERE,
WERE ওয়ার। হাবোধক নাবোধক, হাবোধক তাহলে নাবোধক করতে হবে ওয়ার অফ, তাহলে ওয়ার ভার্ব, আর ভার্বের আগে হয়েছে সাবজেক্ট, তো মোস্ট অফ দেম আছে, দেম মানে তাহলে দে, ওয়ার নট দে, লাস্ট প্রশ্নবোধক চিহ্ন। তারপর আমরা চলে যাব হয়েছে 11 নম্বরে। মূল বাক্যের সাবজেক্ট হিসেবে যদি অল অফ ইউ, করা কিছু নেই, আর কিছু পড়বো না, অল অফ ইউ, অফ ইউ, তাহলে সাম অফ ইউ ক্যান, তাহলে ক্যান আছে, ক্যান স্পিক দ্য টু, তাহলে ক্যান আছে ক্যান। হাবোধক নাবোধক এটা ভুল হয়েছে, কান্ট হবে কান্ট, যেহেতু কান অ্যান্ড অ্যাপোস্ট্রোফিস তাহলে হবে কান্ট, কান্ট ইউ। অনেকে বুঝতে পারে নাই মনে হয়। সাম অফ ইউ, ইউ ক্যান, তাহলে জায়গায় ভার্ব কিন্তু দুইটা, তাহলে অক্সিলারি ভার্ব ক্যান, ক্যান নিল। হাবোধক নাবোধক, হাবোধক তাহলে নট হবে, তারপরে সাম অফ এর পর ইউ আছে। তারপরে আমরা চলে যাব হচ্ছে রোল, আমরা চলে যাব হচ্ছে রোল 12 নম্বর। মূল বাক্যের সাবজেক্ট হিসেবে যদি ইতর প্রাণী, ছোট শিশু, মূল বাক্যের সাবজেক্ট হিসেবে যদি ইতর প্রাণী, ছোট শিশু, জড় পদার্থ, ইতর প্রাণী, ছোট শিশু, বেবি, শিশু, শিশু ক্ষেত্রে কিন্তু ইট বসে, প্রাণী যত ইতর দুষ্টামি করে, যত দুষ্ট মানে গরু ছাগল হাঁস মুরগি, এগুলো জড় পদার্থ বস্তু আছে, এগুলোর পরিবর্তে প্রনাউন হয় ইট। সহজে চলে যায়। দ্য বেবি ইজ ক্রাইং, বলো ভার্ব কি? দুইটা ভার্ব, ইজ ক্রাইং, ক্রাই অর্থ প্রিন্সিপাল ভার্ব, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে ইজ আমরা যদি নিয়ে যাই তাহলে ইজ, ইজ লিখলাম, ইজ, ইজ লিখলাম, ইজ অ্যাপোস্ট্রোফিস, তারপর নট, ইজ অন, আমরা লিখবো ইজ অন, তারপরে দ্য বেবি, তাহলে ইট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে ইজ অন ইট, বুঝতে পারছি? আচ্ছা, তারপরে চলে যাই এ ক্যাট ক্যাচেস, ক্যাচ, ক্যাচেস মাইস, তাহলে ভার্ব কি? ক্যাচ, ক্যাচ, ইএস যোগ আছে, তাহলে ভার্ব ওয়ান আছে, তাহলে আমরা লিখবো ডাজ, তাহলে ডাজ, ডাজ, ডাজ নট, ডাজ নট, বলেন তো ডাজ নটের পরে কি হবে? এ ক্যাট আছে, তার মানে পিতরবাচক প্রাণী ইট, আমরা লিখতে পেরেছি ডাজ নট ইট। তারপরে আমরা চলে যাব পরেরটা, মাই পেন, আমার কলম, রাইটস ওয়েল, ভালো লিখে, তাহলে রাইট, রাইট ভার্ব ওয়ান, রাইট রোট ইট, এন্ড ভার্ব এস আছে, তার মানে ডাজ, ডাজ ডিও ইয়েস, ডাজ নট, ডাজন্ট। এবার মাই পেন, আমি না কিন্তু, আমার কলম, আমার কলম, তাহলে বস্তু, তাহলে ডাজন্ট ইট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, তারপরে আমরা চলে যাব রোল 13, 13, রোল 13। কোনো অ্যাডজেক্টিভের আগে যদি, কোনো অ্যাডজেক্টিভের আগে যদি দি বসে, তাহলে সেটা হয়ে যায় কমন নাউন, অ্যাডজেক্টিভ আগে, এবং প্লুরাল হয়ে যায়, মানে জাতিকে বোঝায়। কমন নাউন মানে জাতিকে বোঝায়, জাতি, জাতিকে বোঝায়, আর জাতি মানে প্লুরাল। যদি আমি বলি দরিদ্ররা, তাহলে দরিদ্র, তাহলে সব দরিদ্রকে বোঝায়। যদি বলি ধনীরা, তাহলে পৃথিবীর সকল ধনীকে বোঝায়। যদি বলি শিক্ষিত, শিক্ষিতরা, শিক্ষিত, তাহলে শিক্ষিতরা, মূর্খরা, তারপরে হচ্ছে ধার্মিক, যারা নামাজ পড়ে, রোজা রাখে বা ধর্ম অনুসরণ করে, তাদেরকে বলে ধার্মিক, ধার্মিকেরা, তাহলে এগুলার পরিবর্তে দেখলে সিঙ্গুলার মনে হলেও এগুলা প্লুরাল। তাহলে চলো রোল 3 পড়ি। দি প্লাস, সরি 3 না 13, দ্য অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে থাকলে কোথায় সাবজেক্ট দি হয়, তাহলে দি এর পরে যদি পায়াস, পায়াস অত ধার্মিক, পর গরিব, রিচ ধনী, এডুকেটেড শিক্ষিত, তোমার জাতকে বুঝাইছে, এক একটা জাত, একটা অংশ, জাত, যা জাত হলে এর পরিবর্তে কি হয়? দে ব্যবহৃত হয়। তাহলে লিখো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী হয় না, বলো ভার্ব কি? ভার্ব মানে আর, তাহলে আমরা লিখলাম আর। হাবোধক না নাবোধক? নট, নট আছে, এই যে নট আছে, এই যে নট আছে, তার মানে আরই হবে। সাবজেক্ট কি? দ্য রিচ, ধনীরা, তাহলে সিঙ্গুলার মনে হইতেছে, কিন্তু ইট হয়, অনেক ইট লেখা ফেলায়, তাহলে এই জন্য হবে আর দে, লাস্ট প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, এই সে আমাদের 15-13 নম্বর। এবার আমরা চলে যাব 14 নম্বর। আচ্ছা, কোনো বাক্যের সাবজেক্ট যদি ওয়ান হয়, তাহলে ওয়ানই এর প্রোনাউন ওয়ানই হবে, আর দেয়ার হলে তার প্রোনাউন দেয়ারই হবে। বোঝো না এই বিষয়টা? নীলা হলে শি, রিয়া হলে, রিপন হলে যদি হি হয়, তো কোনো বাক্যের সাবজেক্ট যদি ওয়ান হয়, কোনো বাক্যের সাবজেক্ট যদি ওয়ান হয় অথবা দেয়ার হয়, তাহলে সাবজেক্ট ওয়ানই হবে, দেয়ারই হবে। চলে যাই আমরা এক্সাম্পলে। ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। আচ্ছা, ভার্ব কি? শুড রেসপেক্ট, তাহলে ভার্ব দুইটা, একটা প্রিন্সিপাল, একটা অক্সিলারি। তোমরা ধরতে পেরেছো প্রিন্সিপাল কোনটা? রেসপেক্ট, আর শুড হচ্ছে অক্সিলারি, তাহলে আমরা লিখবো শুড,
শুড হাবোধক নাবোধক নাবোধক হাবোধক, তাহলে লিখবো আমরা শুডন্ট শুডন্ট শুডন্ট। সাবজেক্ট কি ওয়ানের পরিবর্তে আমরা লিখবো শিক্ষার্থী। তারপরে হচ্ছে দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, তাহলে এই জায়গায় ভার্ব কি আর, তাহলে আমরা সরাসরি অক্সিলারি ভার্ব হিসেবে আর নেই, কিন্তু অক্সিলারি ভার্ব নেই জায়গায় প্রিন্সিপাল ভার্ব আর, তাহলে সাবজেক্ট হবে দেয়ার। কোনো বাক্যের সাবজেক্ট যদি দেয়ার এবং ওয়ান থাকে সেটা ওয়ান বা দেয়ারই হয়। প্রিয় শিক্ষার্থী বুঝাতে পেরেছি মনে হয়। তারপরে চলে যাবো হচ্ছে মূল বাক্যের সাবজেক্ট। এবার এটা আরও ইজি, আমি এটা সরাসরি মূল বাক্যের সাবজেক্ট যদি চাঁদ, এক কথায় আমি বলছি কোমল হৃদয়, যেগুলো নরম হৃদয়, যদিও নরম হৃদয়কে সাথে তুলনা করছে ইংরেজরা কিসের সাথে, নরম হৃদয়, নরম একদম মন গলে যায়, এগুলোর সাথে যেমন চাঁদ আলো একবার মনে নিরিবিলি, তাহলে চাঁদ যদি থাকে তাহলে চাঁদের প্রতি হি লিখতে পারি। পৃথিবীর পরিবর্তে আমরা হি না সি, চাঁদ সি লিখতে পারি, পৃথিবীর পরিবর্তে সি লিখতে পারি, নদী মাসা তুলনা করে নদীর প্রতি সি লিখতে পারি, নিজের মাতৃভূমি বা দেশের প্রতি সি লিখতে পারি, এগুলোকে স্ত্রীবাচক হিসেবে ইংরেজরা মনে করে। তো যাই হোক আমরা পড়ি বাংলাদেশ স্মল কান্ট্রি, দেখো ভার্ব কি ইজ, তাহলে ইজ নট। এবার সাবজেক্ট কি বাংলাদেশ, তাহলে আমরা সি লিখতে পারি সি, কিন্তু অনেকে আবার ইটও লিখে, কোনো ভুল নাই, ইটও লেখা যায়। ইজন সি হচ্ছে মায়ের সাথে তুলনা করে বলে সি, আর ইজন সি। পদ্মা নদী, তার নদী মায়ের সাথে তুলনা করছে, তাহলে পদ্মা ইজ নট দ্য পদ্মা আছে, ইটও লেখা যায়, ইটি অ্যাপ্রোপ্রিয়েট, তুমি আবার সিও লিখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমরা আর দুইটা রুলস করব, করে ছেড়ে দেবো। আচ্ছা 36 মিনিট হয়ে গেছে, আমরা আজকে এতটুকুই শেষ করব। তো প্রিয় শিক্ষার্থী, এই 15টা রুলস একত্র করে দিয়েছি, বাকি রুলসগুলো দ্বিতীয় পর্বে থাকবে ইনশাল্লাহ। আজ ট্যাগ কোশ্চেন পড়ালাম, আমরা এই ট্যাগ কোশ্চেন আজকে মনে হয় সম্পূর্ণ ধরাতে পেরেছি। অবশ্যই পরের দিন ক্লাসের বাকিটা করে দেব এবং বিগত বোর্ড নিয়ে তোমাদের সাথে এভাবে আলোচনা করব আমি মোহাম্মদ সুমন। আজকে এতটুকু আজকে আমরা এই জায়গায় শেষ করি। তো শিক্ষার্থী ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলকে জানাই আবার শেষ হওয়ার পরে আল্লাহর নাম নিয়ে শেষ করি। আল্লাহ হাফেজ।